ইন্ডিয়া। রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন তিনি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে সরলা দেবীর সঙ্গে গান গাইতেন, গান শিখতেন। জীবনের ওঠাপড়ায় কখনো ওকালতি, কখনো হিন্দি সিনেমার স্ক্রিপ্ট লিখলেও তিনি ছিলেন বাংলা সাহিত্যের বলিষ্ঠ লেখক। হ্যাঁ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আমরা যে নামটার সঙ্গে বারবার উচ্চারণ করি, ব্যোমকেশ, বরদা ইত্যাদির নাম, এই শরদিন্দুকে নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান, আমাদের সাহিত্য সংস্কৃতি। এ ব্যাপারে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন একালের অন্যতম জনপ্রিয় কথাকার প্রচিত গুপ্ত, নমস্কার, আর আছেন শরদিন্দু গবেষক প্রমীলা ভট্টাচার্য। নমস্কার। আমরা সংবাদপত্রের পাতা খুললেই প্রায়ই দেখতে পারি বেস্ট সেলারের তালিকা, এবং যতবারই দেখি বারবারই উঠে আসে শরদিন্দুর নাম। তো আমার জানতে ইচ্ছা করছে, আমাদের এখানে মাননীয় কথাকার আছেন, যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের জনপ্রিয়তা এত তুঙ্গে আজও কেন? দেখুন, সাহিত্যের জনপ্রিয়তার নানা রকম কারণ থাকে। যারা সাহিত্য নিয়ে চর্চা করেন বা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, তারা হয়তো চর্চাটা অনেক, তার রসটা বুঝতে পারবেন। আমরা যেন পাঠক বা সামান্য লেখালেখির মধ্যে যুক্ত, সেটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এমন লিখতেন যে লেখাটার মধ্যে এক ধরনের আনন্দের আলো থাকতো। আনন্দের আলো মানে কি সবসময় সুখের গল্প, আনন্দের গল্প, মানে মিলনের গল্প, আমি তা বলতে চাইছি না। যেটা মানুষকে তার পড়ার, জানার, ঘটনা বোঝার এক ধরনের কৌতূহল সৃষ্টি করতে পারে। সেই কৌতূহলটাকে অদ্ভুতভাবে তিনি একটা সাহিত্য মণ্ডলের মধ্য দিয়ে সেটাকে উনি পেশও করতেন, লেখনের মধ্যে দিয়ে আনতেন, এবং সেটা খুব সুচারুভাবে আনতেন। ওনার অজস্র গল্প উপন্যাস, আমি এখন যাচ্ছি না সেসব, আপনারা আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবেন। আপনি যদি প্রতিটাই দেখি, অনেকগুলোই দেখি, খারাপগুলো একটুখানি যেগুলো তলার দিকে বাদ দিয়ে যদি দেখবেন, সেখানে উনি বারবার খুব মন দিয়েছেন ঘটনায়। গল্প বলার এবং গল্প হওয়ার যে একটা ম্যাজিক থাকা দরকার সাহিত্যিকের মধ্যে, পড়িয়ে নিতে হয়, তো সেই ম্যাজিকটা দিয়ে তো তিনি পাঠান। সেটা তো তাহলে ভাষার কথাও আসছে। হ্যাঁ, নিশ্চয়ই। এই গল্প বলার একটা কন্টেন্ট এবং সেটা ফর্ম কি করে তিনি বলছেন, এই দুটো মিলিয়ে তো একটা ম্যাজিক তৈরি। ওই ম্যাজিকটা ঠিক কোনো ফর্মুলার মধ্যে পড়ে না। কেন একজন জনপ্রিয় হবেন বা কেন একজন ভালো গল্প বলতে পারবেন, তার মধ্যে হয় না। এই ম্যাজিকের অনেক আছে আমাদের বাংলা সাহিত্যের উদাহরণ। তার মধ্যে খুব একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পড়ার জন্য মানুষ বারবার তার কাছে যান, তার লেখার মধ্যে ঢুকে পড়েন। না, তিনি তো মূলত প্রবাসী লেখক ছিলেন, তবুও দেখি যে তার সাহিত্যের মধ্যে বিভিন্ন শাখায় তিনি সমৃদ্ধ। কখনো কবিতা লিখছেন, কখনো গল্প, উপন্যাস, ছোট গল্প, মেজ গল্প। তো বাংলা গোয়েন্দা ধারার সার্থক রূপকারও তো তিনি, তাই না? অবশ্যই। আমরা কখনোই বলবো না যে তিনি শুধুই গোয়েন্দা গল্প লেখক। আমাদের মনে রাখতে হবে বাংলা সাহিত্যের বিভিন্ন ধারায় তার অবারিত অবদান। যেমন আমরা গোয়েন্দা গল্পে পাচ্ছি, তেমনি আমার তো মনে হয় গোয়েন্দা গল্পের পরেই যে শাখাটা অবশ্যই উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে তার ঐতিহাসিক রচনাগুলি। ঐতিহাসিক গল্প এবং ঐতিহাসিক রোমান্স। অবশ্যই আমি তত্ত্বগত দিক থেকে এটা বলবোই যে বাংলা সাহিত্যে যথার্থ ঐতিহাসিক উপন্যাস খুব বেশি লেখা হয়নি, কিন্তু বঙ্কিমচন্দ্রের পর সার্থক ঐতিহাসিক রোমান্স যদি কেউ আমাদের উপহার দিয়ে থাকেন, তার নাম নিঃসন্দেহে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এবং বিশেষ করে তার কালের মন্দিরা, তার লেখা গৌর মল্লার তুঙ্গভদ্রার তীরে
ইত্যাদি উপন্যাসগুলি আজও আমাদের কাছে এক নতুন নতুন দিগন্তের উন্মোচন করে দেয়। না, একটা কথা ভাবুন, তিনি ঐতিহাসিক উপন্যাস লিখেছেন, বিখ্যাত হয়েছেন, কিন্তু বাংলা গোয়েন্দা ধারার সার্থক রূপকার তো তিনি। কারণ ব্যোমকেশ একটা চরিত্র যে এইভাবে মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এটা তো আগে কেউ ভাবতে পারেনি। অবশ্যই, এবং গোয়েন্দা শব্দটাকেই তিনি বাদ দিয়েছেন, তিনি নতুন নামকরণ করেছেন সত্যান্বেষী, এবং গোয়েন্দা শব্দটা তিনি বা ডিটেকটিভ শব্দটা তিনি ব্যবহারই করেননি। আর এই যে সত্যান্বেষী নামকরণটা করেছেন, এর একটা খুব মজার দিক আছে। এর কিন্তু দুটি অর্থ আছে। একটা অর্থ হচ্ছে অবশ্যই সত্যের অন্বেষণ করেন যিনি, আর দ্বিতীয় অর্থ অর্থম অনর্থম গল্পের সূত্রে ব্যোমকেশ তার জীবনের যে সঙ্গিনীকে লাভ করেছেন তার নাম হচ্ছে সত্যবতী। এই কারণেও এই সত্যান্বেষী নামটি খুবই সার্থক হয়ে উঠেছে। এই যে তার ক্রাইম কাহিনীর মধ্যে যে জটিলতা, এই জটিলতাকে আপনি এখনকার দৃষ্টিতে কিভাবে দেখছেন? আমি সুকান্তবাবু আবার বলছি, অবশ্যই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মূল জনপ্রিয়তার একটা অন্যতম কারণ ব্যোমকেশ। ব্যোমকেশের কাহিনীগুলো, ব্যোমকেশ চরিত্র এবং কাহিনীগুলো সব থেকে, যদি জনপ্রিয়তার কারণ হিসেবে আবার যাই, তার যিনি সত্যান্বেষী বলুন আর গোয়েন্দা বলুন, সত্যান্বেষী নিজে বলতেন আসলে একটা বুদ্ধিদীপ্ত ঝকঝকে বাঙালি, যে বাঙালিকে সবসময় মনে হয় আমি তাকে চিনি এবং আমার পাশের বাড়িতেই থাকে, আমার পাশের বাড়ির মানুষ, আমি তাকে চিনি। এটা পরে দেখবেন ফেলুদার মধ্যেও খানিকটা এসছে। এই যে চিনি জানি, এই যে ব্যাপারটা, যে এর এত ঝকঝক, এ এত বাঙালি, একে একটা ভালোবাসা চলে এলো। আর শরদিন্দুবাবুর লেখার ক্ষেত্রে দেখবেন এই ব্যোমকেশের কাহিনীর মধ্যে বারবার ঘটনার পর ঘটনা, ঘটনার এক একটা, আপনি গল্প উপন্যাস খুলেছি, ঘটনায় ডুবে গেছি। মানে এরকম না যে একটা ঘটনা নিয়ে একটা ক্রাইমই চলছে বা একটা খুন, একটা মানে একটা পর্ব থেকে পর্বান্তরে বারবার উনি, তার থেকেও বড় কথা, উনি বারবার প্রতি একটু পরপরে তিনি নতুন ঘটনা এনেছেন, বাঙালিকে ধরে রেখেছেন, পাঠককে ধরে। পাঠক যে একটা পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে সেই দিকটা ব্যাপারই নেই, এবং ক্লান্তির বুদ্ধিদীপ্ত ঘটনা তো ক্লান্তি নেই, সঙ্গে বুদ্ধিও রয়েছে, এরকম নয় যে একটা খুব বড় ব্যাপার, কিন্তু লাউড বিষয় নয়। এবং এই চরিত্রের, ক্রাইম চরিত্র যে এত নরনারীর সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের এত দিক উন্মোচিত হতে পারে, মানে আপনি দেখবেন এত প্রেম আছে ওনার। এই যে রোম্যান্স প্রমিলাদি বলছিলেন ইতিহাসের ক্ষেত্রে, আমি বলবো তো গোয়েন্দা, মানে এই রহস্য গল্প যে এত রোম্যান্স হতে পারে, তা বোধহয় আমি জানি না, বিশ্ব সাহিত্যে বোধহয় বিরল দৃষ্টান্ত, শুধু বাংলা সাহিত্যে কেন। এবং যেখানে অনেক জায়গা আছে দেখবেন দম্পতি দুজনেই কিন্তু এই অপরাধের সঙ্গে যুক্ত, এবং শরদিন্দু বাবুই বোধহয়, আমি জানি না, আমার মনে হয়, যদিও আমি বলছি যে এমন হয়েছে উনি অপরাধীদের দিকও নিয়ে ফেলেছেন, কোনো কোনো সময় অপরাধটাকে খারাপ বলেছেন, কিন্তু অপরাধীদের তিনি বাঁচিয়ে দিয়েছেন বা পালিয়ে গেছেন, হয়তো নিজের হাতে বাঁচানোর ঘটনাও আছে, বাঁচানোর গল্পও আছে। এই যে পালিয়ে গেছে, অপরাধীর দিক নিয়ে নেওয়াটা, এটা একটা মানে খুব বড় মাপের মানুষ দর্শন না থাকলে সে লেখকের পক্ষে সম্ভব না। বছর ধরে এই বন্ধুদের রোজ এখানেই দেখা হয়, কখনো কখনো কথাও বলে থাকেন। সম্পর্ক নানা রকমের হয়, আর আমরা প্রত্যেকের গুরুত্ব বুঝি। ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংকিং পেরিয়ে সম্পর্ক। 3 বছর ধরে এই বন্ধুদের রোজ এখানেই দেখা হয়, কখনো কখনো কথাও বলে থাকেন। সম্পর্ক নানা রকমের হয়, আর আমরা প্রত্যেকের গুরুত্ব বুঝি। ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংকিং পেরিয়ে সম্পর্ক। বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে মানিক, তারাশঙ্কর, বিভূতিভূষণ, এরা যারা বিখ্যাত বিখ্যাত লেখক আছে, তাদের পাশে কিন্তু আমরা শরদিন্দুকে সেভাবে পাচ্ছি না। এটা আমার নিজেও বারবার সেটাই মনে হয়। কেন, যেটা প্রচেত বললেন, আমারও মনে হয় সেটাই, যে অনেক সময় জনপ্রিয়তাটাকে আমরা একটা যেন একটু হেয় চক্ষে দেখি, যে সকলেই যাকে ভালোবাসে তাহলে তিনি বিশিষ্ট নন, তিনি ধ্রুপদী নন, তার মধ্যে রসোত্তীর্ণ হওয়ার ব্যাপারটা হয়তো তখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ভুলে যাই, চার্লি চ্যাপলিন ভুলে যাই, এগুলো আমরা ভুলে যাই। অনাদিদেও যে সবাই ভালোবাসেন, সত্যজিৎ রায়ের একটি ছবি যে সবাই ভালোবাসেন, তখন কিন্তু আমরা এটা মনে রাখি না এই বিচার করার সময়। রবীন্দ্রনাথকে ভালোবাসেন তো, ভালোবাসার তো লোক অনেক, সবাই ভালোবাসেন, তিনি তো বিরাট, তাকে তো মাপি, সেই জন্য কিন্তু এনাদের ক্ষেত্রে আমরা এটা, আমার কথাটা ঠিক হয় না সব সময়। আচ্ছা দেখুন না,
যে মানুষটি ভূতের গল্প লিখছেন, যে মানুষটি রহস্য কাহিনী লিখছেন, সেই মানুষটি কিন্তু ভারতের ইতিহাস, ভারতের ঐতিহ্য পুনরুদ্ধারে লেগে পড়ছেন, তাই না? আমাদের বারবার তার মনে পড়ে তার তুঙ্গভদ্রার তীরে, গৌরমাল্লা, জিন্দের বন্দি। আপনি প্রমিলাদি একটু বলবেন? হ্যাঁ, আর অবশ্যই। এবং আমি তাই আবার একটু আগেও বলেছি, আবারও পুনরাবৃত্তি করতে ইচ্ছা করছি যে বঙ্কিমচন্দ্র ছাড়া এত উন্নত মানের ঐতিহাসিক রচনা আমরা কিন্তু খুব কমই পেয়েছি। এবং যেটা বলার কথা যে কোথায় ইতিহাসের কোন কোন প্রদেশেই না তিনি আলোকপাত করেছেন, কত দূরের ইতিহাস, একেবারে বলা যেতে পারে যে আপনার প্রাগৈতিহাসিক যুগে যেখানে ইতিহাসের আলো পৌঁছায়নি সেখানেও তিনি কল্পনার আলো ফেলে সেখান থেকে একটা প্রশ্ন করবো। আপনি কি মনে, এই যে ইতিহাস নিয়ে যে এরকম উপন্যাস লিখছেন, আমার নিজেরও খুব জানার ইচ্ছে, এটা কি অনেক অনেক অধ্যয়নের মধ্যে দিয়ে তো যেতে হয়েছে ওনাকে? অনেক হয়েছে, না পড়লে উনি জানবেন কি করে কোথায় মরীয় সংঘ, কোথায় মেরু প্রদেশ, মরু প্রদেশ, কোথায় আপনার সেই পাটলিপুত্র, কোথায় উজ্জয়িনী। কালিদাস তো তার প্রিয় লেখক। কালিদাস, তার ভাষা পড়লে বোঝা যায় যে কালিদাস তার হাত ধরে আছেন, রবীন্দ্রনাথ তার হাত ধরে আছেন। এত অপূর্ব কালিদাসকে আত্মস্থ করেছেন এবং সেই যুগটা, সেই যুগের সবথেকে খুঁটিনাটি জীবনযাত্রা, সাহিত্যের রূপায়ণ করবার আগে তাকে তো তথ্য প্রচুর রীতিমতো তাকে গবেষণা করতে হয়েছে, না হলে এখানে পৌঁছানো যায় না। তার সঙ্গে কল্পনার প্রয়োজন, দুটোই থাকে, অপূর্ব সমন্বয়। এটা কিন্তু আমরা তার মধ্যে দেখছি। এই চর্চা, এই গবেষণা, এগুলো আমরা খবর নিই না, এগুলো অধ্যয়ন না করলে আসে না কখনো। এবং আমার নিজের জানেন, আমার মনে হয় যে একটা সময় তো আসছে আবার নতুন করে, যেমন ব্যোমকেশ তো সত্যি তো এখন তো বেডসাইড, মানে প্রত্যেকে কতবার করে যে একটা পড়েছে তার কোনো শেষ নেই, দেখছে। এবং খুব মানে উচ্চশিক্ষিত থেকে যারা কম পড়াশুনো, তথাকথিত কম পড়াশুনো, ডিগ্রিতে কম পড়াশুনো, তারাও সমানভাবে তারাও ভালোবাসেন। দেখবেন ঐতিহাসিক উপন্যাসও তাই, নিশ্চয়ই বিক্রির হিসাব দেখলে হয়তো তাই দেখো, বিক্রির হিসেব বলছি না, ভালোবাসার হিসেবের ক্ষেত্রে, সেটাকে গ্রহণ করার হিসেবের ক্ষেত্রে আমার মনে হয় এটা নিয়েও একটা দিন দেখবেন ঐতিহাসিক উপন্যাসগুলো কিন্তু মানুষ খুব আঁকড়ে ধরতে থাকবে। এবং একবার তো একটু ছবি হয়েছে, একটু আধটু জিন্দেবন্দি, আরো বড় কাজ আসবে দেখবেন, আমার নিজের ধারণা। গৌরমাল্লাটা কিন্তু খুবই সম্ভাবনা। আরো একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, যে সিনেমার জন্য লেখা চিত্রনাট্য যে সাহিত্য হতে পারে, সেটাই তো প্রথম বুঝেছিলেন তিনি। অবশ্যই চিত্রনাট্য নিয়ে কিন্তু তিনি অনেক কিছুই গবেষণা করেছেন। একটা কথা আমার মনে হয় যে তিনি বোম্বে টকিজের কর্ণধারের ডাকে, তিনি হিমাংশু রায়ের ডাকে চিত্রনাট্য রচনা করতেই তিনি বোম্বাই পাড়ি দিয়েছিলেন। কিন্তু তারপরে আমরা যখন চিত্রনাট্যগুলো দেখি, একটা বৈশিষ্ট্য লক্ষ্য করার মতো যে তিনি ওই চিত্রনাট্যে পারিবারিক শব্দগুলো ব্যবহার করেছেন, ফেড ইন, ফেড আউট, ডিজলভ, এগুলো। কিন্তু এমন অনেক জায়গা আছে যেগুলো অভিনয়ের জায়গা, সেগুলো কিন্তু তিনি বর্ণনা করে বোঝাবার চেষ্টা করেছেন। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার যে এটা তখনকার দিনের অনেকেই ধরতে পারেননি। হ্যাঁ, প্রেমেন্দ্র মিত্র বা শৈলজানন্দ মুখোপাধ্যায় তারা ধরতে পারেন, কিন্তু সত্যজিৎ বুঝেছিলেন, তাই না? হ্যাঁ, চিত্রনাট্য যে সাহিত্য হতে পারে তা বুঝতে পেরেছি নিশ্চয়ই সত্যজিৎ বাবুর। তো পরবর্তীকালে চিত্রনাট্য বিভিন্ন জায়গায়, কয়টা জায়গায় আমি বোধহয় বিশ্ববিদ্যালয়ের পড়ানোর জায়গা বা চর্চার জায়গাও এসছে। সত্যজিৎ বাবু, মৃণাল সেন। অবশ্যই বাংলা সাহিত্যের সঙ্গে চলচ্চিত্র এবং নাটক, আমি শুধু চিত্রনাট্য এবং চলচ্চিত্র, এই দুটো তো খুব আমাদের জড়িত একটা ভাষার ক্ষেত্রে। আমাদের এটাই তো গর্ব, বাংলা ভাষার ক্ষেত্রে একটা বিরাট গর্বের বিষয় যে নানা ফর্মে এসছে, বইতে এসছে, ছবিতে এসছে, মঞ্চে এসছে। ফলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এদিকের অবদান অনেক থাকবে, অনেক থাকে। তাহলে আমাদের এখন বলতে ইচ্ছা করে, শরদিন্দু এমনই একজন লেখক যিনি প্রথম ভাবতে পেরেছিলেন সিনেমার জন্য লেখা চিত্রনাট্য সাহিত্য হতে পারে, যার হাত দিয়েই আমরা প্রথম পেয়েছিলাম বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য ডিটেকটিভ গোয়েন্দা, তিনি ব্যোমকেশ। সত্যজিৎ রায়ের ফেলুদা তো ব্যোমকেশেরই সার্থক উত্তরসূরি। আর ইতিহাসের কথা, তার গল্প, তার উপন্যাস পড়লে আমরা বারবার ফিরে যাই সেই ইতিহাসে। বেদ উপনিষদের যুগ, কালিদাস, পাটলিপুত্র, উজ্জয়িনীর কথা বারবার আমাদের ভাবিয়ে তোলে। আপনারা আজকে এসেছেন, আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করলেন। কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার।